দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণা এবং মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই নির্বাচনী পালে লেগেছে আরও জোরালো হাওয়া। আর বাংলাদেশিরা সবসময়ই নির্বাচনী উৎসবমুখী। সেই উৎসব অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন বিবিএস কেবলস ব্যালট বাক্স। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা শোভা। দর্শক, আমরা প্রতিদিন ঠিক এই সময়েই একটি নির্দিষ্ট জেলার ভোটের হালনাগাদ তথ্য আপনাদেরকে জানাতে উপস্থিত হব এবং আজ আমরা জানাবো আপনাদেরকে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার ভোটের হালনাগাদ তথ্য। আমাদের সাথে আছেন আমাদের অতিথি দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম। স্বাগত জানাচ্ছি আপনাকে। এছাড়াও আমাদের সাথে আছেন সাতক্ষীরা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আমাদের সহকর্মী জিএম মনিরুল ইসলাম। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমরা সাতক্ষীরা জেলার ভোটের খবর জানতে একটি প্রতিবেদন দেখে নেব। এই চাহিদা পূরণ করবে সেই ধরনের এমপি আমরা চাই। সবচাইতে বড় উন্নয়ন হচ্ছে আমাদের প্রাণের পদ্মা সেতু, যে পদ্মা সেতুতে আজকে সাতক্ষীরা থেকে আমাদের পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় যেতে অত্যন্ত কম সময় লাগে, যেটা আগে অত্যন্ত কষ্ট এবং দুঃখের বিষয় ছিল। আমরা গরিব দুঃখী যত মানুষ আছি আমরা সবাই জানতে পারছি যে কেমনভাবে এই বাংলাদেশ উন্নয়ন হয়েছে। বাইপাস সড়ক বা নলতায় হসপিটাল, এটার জন্য আমরা এই সরকারের পক্ষে খুশি খুব। আর আমরা এত উন্নয়ন আমাদের জীবনে কোনো সরকারের দেখি নাই। জেলার বিশিষ্ট জনেরা বলছেন এবারের নির্বাচনে ভোটারদের বিবেচনায় প্রাধান্য পাবে উন্নয়ন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি যদি এভাবেই চলেন এবং তিনি যে ব্রত নিয়ে চলছেন, বাংলাদেশ পিছিয়ে থাকার কোনো পক্ষেই থাকবে। আমরা বিশ্বাস করি যে আগামীতে বাংলার মানুষ, সাতক্ষীরা জেলার মানুষ আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়ক ভূমিকা পালন করবে। এদিকে জেলা বিএনপি তাকিয়ে আছে কেন্দ্রের দিকে। সুষ্ঠু ভোটে জয়ের আশাবাদী তারা। ট্রিব্যুনাল বিলে নিরপেক্ষ ভোটে হলে সাতক্ষীরা জেলায় 4টি সিট আছে। এই 4টি সিটের মধ্যে 4টাকে জয়লাভ করবে বিএনপি ইনশাআল্লাহ। এটা মন এবং অন্তর দিয়ে বলতে পারি। জাতীয় পার্টিও জয়ের ব্যাপারে আশাবাদী। অন্য রাজনৈতিক দলের অবস্থান থেকে জাতীয় পার্টির অবস্থান অনেক ভালো, মানুষের কাছে গ্রহণযোগ্য। সুষ্ঠু
অত্যন্ত চমৎকার একটি রিপোর্ট দেখলাম আমরা, যেখানে বর্ণনা করা হয়েছে গত 15 বছরে সাতক্ষীরা জেলার কেমন উন্নয়ন হয়ে গেছে, কিভাবে বদলে গেছে একটি সীমান্তবর্তী জেলা। এই মুহূর্তে আমাদের সাথে আছেন সাতক্ষীরায় আমাদের সহকর্মী সিনিয়র সাংবাদিক GM মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই যে সাতক্ষীরায় যে 4টি সংসদীয় আসন আছে সেই আসনগুলোতে কেমন নির্বাচনী হাওয়া বইছে। ফারজানা শোভা, আপনি জানেন যে আগামী 7ই জানুয়ারি 2024 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সাতক্ষীরায় বইছে নির্বাচনী হওয়া। ইতিমধ্যে সাতক্ষীরার 4টি আসনের জন্য 62 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা 46টি, জাতীয় পার্টি 9টি, জাসদ 2টি, বিকল্প ধারা 1টি, ওয়ার্কার্স পার্টি 1টি এবং কংগ্রেস নেতৃত্বাধীন সম্মিলিত মহাজোট 3টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এদিকে জাতীয় পার্টি, জাসদ, বিকল্প ধারা, ওয়ার্কার্স পার্টি মনোনয়নপত্র করায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা একটু চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা কাকে কোন আসন দিবে এ নিয়ে চলছে বিভিন্ন স্থানে জোর গ্রুপিং ও লবি। তবে আওয়ামী লীগের শরিক দলকে কেউ ছাড় দিয়ে আওয়ামী লীগ এবার কোন শরিক দলকে ছাড় দিতে নারাজ এই জেলায়। এইদিকে সাতক্ষীরার 17,46,224 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য প্রস্তুত রয়েছে বলে আমরা জেনেছি। জনাব মনিরুল ইসলাম, আপনি অত্যন্ত চমৎকার ভাবে সাতক্ষীরায় যে নির্বাচনী হাওয়া খুব জমে উঠেছে সেটি খুব সংক্ষেপে তুলে ধরেছেন। এবার আমরা চলে আসি আমাদের স্টুডিওতে। জনাব মাইনুল আলম, আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে আমার ধারণা যে বেশ কয়েকটি জাতীয় নির্বাচন নিশ্চয়ই আপনার কভার করার অভিজ্ঞতা আছে। আপনি এতক্ষণ সাতক্ষীরার কথা শুনছিলেন। এই নির্বাচনী যে জমজমাট যে পরিবেশ, আপনার কি মনে হয় পুরো দেশেই কি এই হাওয়াটা লেগেছে কিনা? এই যে চিত্র, সাতক্ষীরার চিত্র, এটা মনে করি অনেক জেলার চিত্রই তা। তবে এখন আমরা যেদিন কথা বলছি মনোনয়ন প্রক্রিয়া চলছে, 30শে নভেম্বরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। সাধারণ নির্বাচনের মতো পুরোপুরি অংশগ্রহণমূলক নির্বাচনের মতো যে উৎসব আমরা দেখেছি বেশ কয়েকটি নির্বাচনে, আমি আমার পেশাগত জীবনের 90 থেকে যদি বলি, সেই উৎসব হবে কিনা দেখার বিষয়। কারণ এখানে একটা ব্যাপার আছে, এখানে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে আসছে না, নির্বাচন ঠেকানোর জন্য কিংবা নির্বাচনকে বিরোধী তৎপরতা দিচ্ছে। জানেন, কাল থেকে কর্মসূচি হচ্ছে, দফায় দফায় কর্মসূচি হচ্ছে, অবরোধ হরতাল হচ্ছে। এক্ষেত্রে মানুষের মধ্যে ভয় আছে, আতঙ্ক আছে, জনজীবনে একটা নিরাপত্তাহীনতা আছে। এই নিরাপত্তাহীনতা দূর করার দায়িত্ব সরকারের, প্রশাসনের। এবং এই নিরাপত্তাহীনতা যখন থাকে তখন মানুষের একটু আগ্রহ কম থাকে। কারণ এক পক্ষ, একটি অংশ, যত ক্ষুদ্রই হোক না কেন, একটি অংশ নির্বাচন বিরোধী অবস্থান নিয়েছে। এবং যদি তারা সহিংসতার পথে যায় এবং বানচাল কিংবা নির্বাচন প্রতিরোধ কিংবা বাতিলের একটা চেষ্টা আছে, সেটা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি না, এখানে সহিংসতার উপাদান থাকবে। গাড়ি পোড়ানো, ট্রাক পোড়ানো, বাস পোড়ানো, এগুলো চলছে। এই অবস্থায় একটা ভয় তো আছেই। বাট কিন্তু শেষ বিচারে নির্বাচন হয়ে যাবে, আশা করি তফসিল অনুযায়ী নির্বাচন হয়ে যাবে এবং নির্বাচনটা সুষ্ঠুভাবেই হবে এবং একটা নতুন সংসদ, নতুন সরকারের লক্ষ্যে এগিয়ে যাবে বলে আমি মনে করি। তার মানে আপনি এই নির্বাচনী হাওয়ার মধ্যে কিছু চ্যালেঞ্জ এখনো দেখতে পাচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আবার বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে সাতক্ষীরায় আমাদের সাথে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বেসরকারি সংস্থা স্বদেশের চেয়ারম্যান, মানবাধিকার কর্মী মাধব দত্ত। মাধব দত্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের এই বিশেষ আয়োজন ব্যালট বাক্সে। মাধব দত্ত, আপনি যেহেতু আপনার জেলার চিত্র আমরা দেখতে পেলাম একটি প্রতিবেদনের মাধ্যমে, যে গত 10 থেকে 14 বছর যদি আমি আসলে স্পেসিফিক করে বলি, আপনার জেলায় ব্যাপক উন্নয়ন ঘটেছে। আপনার জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে, অবকাঠামোর কথা বলা হয়েছে, আরও বেশ কিছু উন্নয়নের খবর আমরা জানলাম। তো এই উন্নয়ন দিয়েই কি ক্ষমতাসীনরা ভোট টানতে পারবে কিনা, অর্থাৎ এই নির্বাচনে উইনিং ফ্যাক্টর যেগুলো জনগণ চায় সেগুলো সাতক্ষীরায় এই মুহূর্তে বিরাজ করছে কিনা? ধন্যবাদ আপনাকে শোভা। সাতক্ষীরার মানুষ আসলে সবসময় উন্নয়নকামী মানুষ এবং সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় মানুষ।
সাতক্ষীরার এই নির্বাচন, জাতীয় নির্বাচনকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটি নির্বাচনী যে আসনগুলো আছে সেখানে প্রত্যেকটি চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাট, জনগণ প্রত্যেকটা জায়গায় এই নির্বাচনী বাতাবরণ নিয়ে আলোচনা হচ্ছে। যে বিষয়টা আপনি অবতারণা করার চেষ্টা করেছেন, অ্যাকচুয়ালি সাতক্ষীরা 2013 সালের সাতক্ষীরা আজকের সাতক্ষীরা কিন্তু ফার ডিফারেন্স। সাতক্ষীরাতে এখন যে উন্নয়নগুলো সরকার করেছে সেগুলি দৃশ্যমান এবং আপনারা জানেন সাতক্ষীরাতে ইতিমধ্যে যে উন্নয়ন চিত্র, চালচিত্র ইতিমধ্যে আপনারা রিপোর্ট আকারে দিয়েছেন। সাতক্ষীরার ভোমরা বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, সাতক্ষীরার বাইপাস, সাতক্ষীরার মেডিকেল, সাতক্ষীরার ইপিজেড এবং সাতক্ষীরার বিভিন্ন স্কুল কলেজের যে অবকাঠামোগত উন্নয়ন সেটি দৃশ্যমান এবং সাথে সাথে সাতক্ষীরার আপামর জনসাধারণের জন্য সরকারের যে সকল সেফটি নেট প্রোগ্রাম আছে সেগুলি অত্যন্ত কার্যকরী একটি প্রোগ্রাম। ফলে সরকারের কিন্তু উন্নয়ন কার্যক্রম নিয়ে সাতক্ষীরার কোনো সংশয় নেই। সাথে সাথে যুক্ত হয়েছে এবারের সবচেয়ে বড় প্রাপ্তি সেটি পদ্মা সেতুর সাথে সাতক্ষীরার সংযোগ। এই সংযোগের ফলে যেটা হয়েছে, সাতক্ষীরার উন্নয়ন চালচিত্র আরেকটি গতি পেয়েছে। আমি মনে করি যদি এটি বহাল থাকে তাহলে আগামী নির্বাচনে সাতক্ষীরার মানুষের যে আকাঙ্ক্ষা, সাতক্ষীরার আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে সেটি দৃশ্যমান এবং মানুষ কিন্তু অলরেডি পজিটিভ হয়ে গেছে। 13 সালের সাতক্ষীরা আর আজকের সাতক্ষীরা কিন্তু এক নয়। সাতক্ষীরার প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি এলাকায় কিন্তু সরকারের উন্নয়ন কার্যক্রমের ছোঁয়া লেগেছে। সেই জন্য মানুষ কিন্তু উৎসবমুখর এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায়। মাধব দত্ত, চমৎকার ভাবে আপনি আসলে বলেছেন যে মানুষের মাঝে যে উন্নয়নের যে আকাঙ্ক্ষা এবং নির্বাচনে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, দুটোর একটি সংমিশ্রণ ঘটতে যাচ্ছে হয়তোবা এবারের নির্বাচনে। জনাব মাইনুল আলম, আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পরে। বিবিএস কেবলস ব্যালট বাক্সে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পরে, ততক্ষণ সাথেই থাকুন। বিরতির পরে বিবিএস কেবলস ব্যালট বাক্সে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সবাই চাই তো একটা অংশগ্রহণমূলক নির্বাচন, নির্বাচন কমিশন থেকে যেভাবে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোও বলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন যারা মানে ফর্মালি বা আনুষ্ঠানিক যে বিরোধী জোট যারা আছেন, বিএনপি জামাত জোট, সেই বিএনপি কিন্তু এখনও তাদের সিদ্ধান্তে অনড় আছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তো তাদের যে এই যে আচরণ বা এক দফায় অনড় থাকা, এটা কি আপনি মনে করেন যে গণতান্ত্রিক রাজনীতিতে কতখানি আসলে তাদের এই আচরণ সামঞ্জস্যপূর্ণ? খুবই ভালো প্রসঙ্গ আপনি তুলেছেন। নির্বাচন বয়কট বর্জন করছে, এই বর্জনে কি অর্জন করবে আমি জানি না। ইতিপূর্বে কি অর্জন করেছে বিএনপির বোঝা উচিত কিংবা পর্যালোচনা করা উচিত। এখন জনগণ নির্বাচন চায়, জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন চায়, জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি বানাতে চায়, তারা উন্নয়নের যে আকাঙ্ক্ষা, জনগণের উন্নয়নের আকাঙ্ক্ষা সেটা পূরণ করবে। একটু আগে আমরা দেখলাম যে পদ্মা সেতু সাতক্ষীরার উন্নয়নের প্রধান অন্যতম কারণ পদ্মা সেতু দিয়ে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা এমন সুন্দর হয়েছে, সাতক্ষীরার উন্নয়ন খুব ত্বরান্বিত করা সম্ভব হচ্ছে। ওখানে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে, ওখানে রাস্তাঘাট, কারণ সাতক্ষীরা জেলাটা হচ্ছে সুন্দরবনের বনের কোল ঘেঁষে এবং সাতক্ষীরার অধিকাংশ অঞ্চলই সুন্দরবনের মধ্যে, অথবা সুন্দরবনের সীমানাটাই সাতক্ষীরার মধ্যে বেশিরভাগ, 70% আমি যতটুকু জানি, আমি গিয়েছি। ওখানে একটি প্রধান আমদানি রপ্তানি বন্দর আছে, ভোমরা পোর্ট, ভারতের সাথে। সুতরাং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড খুব ব্যাপকভাবে চলছে, উন্নয়ন কর্মকাণ্ড সেই প্রত্যাশা অনুযায়ী সামঞ্জস্য রেখে হয়েছে। ওখানে চিংড়ি, মৎস্য সম্পদের একটা বড় অঞ্চল, হাব বলে, উৎপাদন কেন্দ্র বলতে পারেন। প্রাকৃতিক সম্পদ তো আছেই, বনজ সম্পদ আছে। এক্ষেত্রে নির্বাচন যদি আসে, মানুষ নির্বাচন করবে, নির্বাচনে অংশ নেবে। এবং এই যে বর্জন বয়কটের কথা বললেন, এতে অর্জন কিছুই হবে না, কারণ হচ্ছে এটা নেতিবাচক রাজনীতি। নেতিবাচক রাজনীতি কোনো ফল লাভ আসে না, বরং যদি আপনি মনে করেন আপনি নির্বাচনে অংশ নেবেন, জয়লাভ করতে চান, আসুন মানুষের কাছে অংশগ্রহণ করুন এবং মানুষের সাথে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে আপনার কর্মসূচি, আপনার প্রত্যাশা কিংবা আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন। আমি সাতক্ষীরার প্রেক্ষাপট থেকে বলছি, এটা জাতীয় নির্বাচনের সাথেও সম্পর্কিত। একটা দফা দিয়ে যেটার বিধান নাই, এখন নির্বাচন হবে আজ থেকে প্রায় 40 দিন পরে, 7 জানুয়ারি। 30 নভেম্বরের পর 37 দিন বাংলাদেশ নির্বাচনী ডামাডোলে
ঘুরবে। এটা খুব 21 টিভি খুবই যথার্থ একটি জেলাভিত্তিক এই কর্মসূচি ব্যালট বাক্স করছে এবং এটাতে আপনি সঠিক চিত্রই আসবে, কারণ ভোট উৎসব। এখন অংশগ্রহণমূলক নির্বাচন, বিএনপি আসলো না, এই জন্য কি সংবিধান অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া স্থগিত করবেন? সুতরাং কোন পথে আপনি হাঁটবেন? সংবিধানের পথেই হাঁটতে হবে। এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে, শুধুমাত্র এই একটি জোট ছাড়া আমরা দেখছি যে নিবন্ধনকৃত অনেক রাজনৈতিক দলই কিন্তু আস্তে আস্তে নির্বাচনমুখী হচ্ছে এবং জনগণের অংশগ্রহণের বিষয়টি বারবার বলা হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে? সেটা হচ্ছে প্রার্থী যারা থাকবে তাদের দায়িত্ব হচ্ছে বেশিরভাগ জনগণের কাছে পৌঁছানো, বেশিরভাগ জনগণ কিংবা ভোটারদের ভোট দানে উৎসাহিত করা। এবং বাংলাদেশের সবচেয়ে ধর্মীয় উৎসবের বাইরে এটা বোধহয় সবচেয়ে বড় উৎসব আপনি বলতে পারেন। এই জন্যই জনগণের অংশগ্রহণটা আমরা গুরুত্ব দিতে চাই, জনগণকে বেশিরভাগ আসতে হবে। এবং গণমাধ্যমে এই উদ্যোগ, 21 টিভির এই উদ্যোগ কিন্তু সেটাকেই আরও উজ্জ্বল করা কিংবা সেটাকে আরও বেশি সম্প্রসারিত করা, জনমত তৈরি করা, ভোটের প্রতি মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা তৈরি করা, ভোটদানে যাকে ইচ্ছা তাকে দেবে, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু একটি গোপনে একটি রায় দেবে। ধন্যবাদ। আমরা এখন আবার একটু সাতক্ষীরায় যুক্ত হতে চাচ্ছি। জনাব মাধব দত্ত, আমরা এতক্ষণ শুনছিলাম যে অন্যান্য যে কোনো রাজনৈতিক জেলার চাইতে সাতক্ষীরায় প্রার্থীর যে অনেক প্রার্থীর যে প্রতিযোগিতার একটি প্রেক্ষাপট আমাদের সহকর্মী আমাদেরকে জানিয়েছেন। আপনি আমাদেরকে একটু বলবেন যে সাতক্ষীরায় আমাদের কাছে যে তথ্য আছে সেটি বলছে যে প্রায় 20% কাছাকাছি তরুণ বা নতুন ভোটার এবার ভোটার তালিকায় যুক্ত হয়েছে। এই নতুন ভোটারদের কাছে আসলে কোন বিষয়টি মূল বিবেচ্য হবে ভোট প্রদানের ক্ষেত্রে, এবং এই তরুণ ভোটারদেরকে আসলে ভোটমুখী করতে রাজনৈতিক দলগুলোর কি করার আছে? ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন অবতারণা করার জন্য। যে কোনো ভোট এফেক্টিভ হয় কিন্তু তরুণ ভোটারদের অংশগ্রহণে। সেক্ষেত্রে সাতক্ষীরা সহ সারা বাংলাদেশ কিন্তু বিচ্ছিন্ন নয়। আমি মনে করি এই তরুণ ভোটাররা যদি ভোট দিতে পারে তাহলে বাংলাদেশের যে আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি সেটি কিন্তু সেই পরিবর্তন এবং সেই জায়গায় পৌঁছে যাওয়া সম্ভব। কারণ তরুণরা গ্লোবাল ইকোনমি, গ্লোবাল এনভায়রনমেন্ট এবং বাংলাদেশের ভোট এইসব নিয়ে তারা চিন্তা করে। ফলে সাতক্ষীরার যে তরুণ ভোটাররা আছেন তারা কিন্তু চাইবে স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সরকারের যে প্রোগ্রামগুলো আছে, সরকার কিন্তু আজকে সমস্ত মানুষের, বিশেষত তরুণ ভোটার সহ যারা সাধারণ জনগণ প্রত্যেকের কথা চিন্তা করেই কিন্তু সরকার উন্নয়ন কার্যক্রমকে সাজিয়েছে। আপনি জানেন যে আমাদের 8ম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, সেখানে প্রত্যেকটি বিষয়কে অ্যাড্রেস করা হয়েছে এবং সাথে সাথে মুজিব ক্লাইমেট প্রসপারিটি যে প্ল্যান আছে সেই প্ল্যানটাও যদি আমরা বলি তাহলেও দেখবেন সেটার সাথেও এগুলো রিলেট করা হয়েছে। এবং সাথে ডেল্টা প্ল্যান, ব্লু প্ল্যান, এগুলো কিন্তু সবগুলোই বাংলাদেশের জাতীয় উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে এবং সরকার সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। সরকার কিন্তু 2041 সালে যে ভিশন দেখেছে এবং সেই ভিশনকে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের উন্নয়নে তরুণ ভোটারদের ভূমিকা হচ্ছে সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ। এবং সাতক্ষীরার সমস্ত নির্বাচনী এলাকায় তরুণ ভোটাররাই হবে মূল চাবিকাঠি বলে আমি মনে করি। তরুণ ভোটাররা বাংলাদেশের এই স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগের সাথে আমি মনে করি তারা একাত্মতা ঘোষণা করবে এবং এই তরুণ ভোটাররাই সিদ্ধান্ত নেবে আসলে সরকার এবং এই আওয়ামী লীগ সরকার কিভাবে এই ভোটটাকে উতরে যাবে, তার সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি থাকবে তরুণ ভোটারদের কাছে। যারা তরুণ ভোটারদেরকে এই ভোটে অংশগ্রহণের জন্য তাদের নিয়োগ করতে পারবে এবং তাদেরকে অনুপ্রাণিত করতে পারবে, তারাই ভোট পাবেন। এবং এখানে একটা বিষয় আপনার বলা দরকার, মাননীয় ঠিকই বলেছেন যে সাতক্ষীরার উন্নয়নে, সাতক্ষীরার নতুন ভাবে যে সরকারের যে পদক্ষেপ, আপনি দেখেন নদী বন্দর দীর্ঘদিন পরে আবার এখানে সরকার কিন্তু চালু করার চেষ্টা করেছেন এবং সেখানে ব্যাপক একটি অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হবে। সাতক্ষীরার ঘোমরা বন্দরের যে আধুনিকায়ন হচ্ছে সেটি কিন্তু দৃশ্যমান। সাতক্ষীরার যে বিকল্প বাইপাসে যে আমরা প্রস্তাব করেছি সেটি কিন্তু সরকার ইতিমধ্যেই তার নোটিশে নিয়ে এসছে। এই দাবিগুলো যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সাতক্ষীরা কিন্তু ব্যাপকভাবে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে। ফলে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে সরকারের যে উন্নয়ন পরিকল্পনার সাথে সাতক্ষীরার যে সংযুক্ততা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং আপনাদের আকাঙ্ক্ষার কথাও আমাদের কাছে তুলে ধরেছেন। জনাব মাইনুল আলম, আপনার কাছে আমি জানতে চাইছি যে এই যে এতক্ষণের যে আলোচনা, সেই সাতক্ষীরা জেলা এবং বাংলাদেশ পুরো বিষয়টিকে যদি নির্বাচনের সাথে আমরা যুক্ত করি, এটি একটি প্রান্তিক জেলা,
সেরকম দেশের নানা প্রান্ত থেকে, নানা জেলা থেকেই তো আসলে আপনাদের কাছেও তথ্য আসছে যে নির্বাচনের সাথে কিভাবে জনগণ এবং রাজনৈতিক দলগুলো যুক্ত হচ্ছে। প্রত্যাশার সমীকরণ সব কিছু মিলে আপনি কি এই নির্বাচনী এই অগ্রযাত্রায় আরও নতুন কিছু যুক্ত করার কথা ভাবছেন কিনা? যুক্ত করার কথা ভাবছি, কিংবা এটা নিশ্চয়ই করবে। এই নির্বাচনটা আয়োজন করবে নির্বাচন কমিশন এবং সরকার তাকে, নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগ হিসেবে সব ধরনের সহায়তা দেবে। আইন শৃঙ্খলা, প্রশাসন, সকল কাজে, কিংবা বিচার বিভাগও দেবে। এবং জনগণকে উদ্বুদ্ধ করার জন্য প্রধানত সকল স্টেক হোল্ডারকে সচেতন, সক্রিয় কিংবা আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে। আমাদের সাতক্ষীরার ভাই খুব যথার্থই বলেছেন যে নতুন ভোটার। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার সন্তান, বড় সন্তান এবার প্রথম ভোটাধিকার পেয়েছে এই নির্বাচনে। তার এক ধরনের আগ্রহ, আকাঙ্ক্ষা, এক্সাইটমেন্ট আছে যে প্রথম ভোট দিতে যাবে 7ই জানুয়ারি। এনআইডি কার্ড প্রাপ্ত হয়েছে। সুতরাং নতুন লক্ষ লক্ষ, সম্ভবত 70 লক্ষ নতুন ভোটার হয়েছে। তো এদেরকে আগ্রহী করে তোলা, ওদের আগ্রহ আছে, এটাকে বাস্তবায়ন করা, এদের প্রতিটি ভোটারকে কিংবা যাতে তাদের রায়, তাদের ইচ্ছার প্রতিফলন হয়, এই জন্য সুষ্ঠু নির্বাচনটা খুব জরুরি। এবং সুষ্ঠু নির্বাচন হলে এর নির্বাচনের গ্রহণযোগ্যতা, কারণ আপনি জানেন নির্বাচন নিয়ে একটি দোলাচল আছে বিরোধী দলের বয়কটের কারণে, এবং এটা এমনভাবে ফোকাস হচ্ছে যে নির্বাচনের পরিবেশটা চাপা পড়ে যাতে না যায়, আমার এটা উদ্যোগ। তাই নির্বাচন হচ্ছে, নির্বাচন নিয়ে আলোচনার চাইতে যাতে নির্বাচন বিরোধী আলোচনা, আতঙ্ক, অবরোধ কিংবা এই ধরনের নেতিবাচক কর্মসূচি যাতে উপরে উঠে না আসে, এটা বোধহয় সবচেয়ে জরুরি। বিষয়টি আমাদের মনে হয় সকল স্টেক হোল্ডারদেরকে আসলে নিশ্চিত করতে হবে, সেটাকে অগ্রাধিকার দিতে হবে। জনাব মাইনুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। মাধব দত্ত, আপনাকেও। অত্যন্ত প্রাণবন্ত আলোচনা চলছিল, কিন্তু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। বিবিএস কেবলস ব্যালট বাক্সে আমরা আজকে জানলাম সাতক্ষীরার কথা। আগামীকাল একই সময়ে অন্য একটি জেলার দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ব্যস্ততার কথা জানব। সে পর্যন্ত 21শে টেলিভিশনের সাথেই থাকুন। ধন্যবাদ।